নমস্কার, প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছে মৌসুমী। দেখে নেব খবর বিস্তারিত। তেলিয়ামুড়ায় ট্রাক চালক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট মহকুমা শাসককে বরখাস্ত করল রাজ্য প্রশাসন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 3 সদস্যের কমিটি। এক্ষেত্রে মৃতের পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক সহায়তাও। তেলিয়ামুড়া চাকমাঘাটে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারানো ট্রাক চালক মিহিরলাল দেবনাথের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তৎকালীন কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঘটনাটি তদন্তের জন্য গঠন করা হয়েছে রাজস্ব দপ্তরের সচিবের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে তেলিয়ামুড়া মহকুমা শাসককে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। খোয়াইয়ের জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের উদ্দেশ্যে জারি করা হয়েছে কারণ দর্শানোর নোটিশ। এছাড়া মৃতের পরিবারের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে 4 লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ন্যায় বিচারের প্রতি এবং সরকারের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক ছাদের তলায় রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ, এই কথা মাথায় রেখেই এবার কর্তব্য ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লিতে নবনির্মিত কর্তব্য ভবন 03 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি আসন্ন 10টি সাধারণ কেন্দ্রীয় সচিবালয় ভবনের মধ্যে প্রথম, যার উদ্দেশ্য বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে এক ছাদের নিচে এনে কাজের দক্ষতা বাড়ানো। নতুন ভবনে স্থানান্তরিত হবে স্বরাষ্ট্র, বিদেশ, গ্রামীণ উন্নয়ন, MSME, DOPT, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এবং প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার দফতর। বর্তমানে বহু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় 1950 থেকে 70 সালের পুরনো ভবন, যেমন শাস্ত্রী ভবন, কৃষি ভবন, শিল্প ভবন ও নির্মাণ ভবন থেকে কাজ করছে, যেগুলো এখন কাঠামোগতভাবে পুরনো ও অদক্ষ বলে জানিয়েছে সরকার। সরকারি সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট এর অংশ হিসেবে 10টি ভবন নির্মাণের পরিকল্পনা করেছে HUA মন্ত্রক। 2টি CCS ভবন 1 এবং 2 আগামী মাসের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে, যেখানে CCS 10 এর নির্মাণ কাজ শেষ হবে আগামী বছরের এপ্রিলের মধ্যে। CCS ভবন 6 এবং 7 এর প্রকল্প সম্পূর্ণ হবে 2026 সালের অক্টোবরের মধ্যে। সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ পরিকল্পনার অধীনে সরকার ইতিমধ্যে একটি নতুন সংসদ ভবন এবং ভাইস প্রেসিডেন্ট এনক্লেভ নির্মাণ করেছে এবং বিজয় চক থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত পুনর্নির্মাণ করেছে কর্তব্য পথ। কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট ছাড়াও সরকার একটি এক্সিকিউটিভ এনক্লেভও নির্মাণ করবে, যেখানে একটি নতুন প্রধানমন্ত্রীর কার্যালয়, ক্যাবিনেট সচিবালয়, ইন্ডিয়া হাউস এবং জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় থাকবে। এক্সিকিউটিভ এনক্লেভের দ্বিতীয় পর্যায়ে নির্মাণ করা হবে একটি নতুন প্রধানমন্ত্রী বাসভবন। কর্তব্য ভবন 03 এর প্লিন্থ এরিয়া 1.5 লক্ষ বর্গমিটার এবং বেসমেন্ট এলাকা 40,000 বর্গমিটার এবং পার্কিং লটে 600টি গাড়ি রাখা যাবে। HUA মন্ত্রণালয় জানিয়েছে যে কর্তব্য ভবন 03A একটি ক্রেচ, একটি যোগ কক্ষ, একটি মেডিকেল কক্ষ, একটি ক্যাফে, একটি রান্নাঘর এবং একটি বহুমুখী হল রয়েছে। এতে রয়েছে 24টি প্রধান সম্মেলন কক্ষ, প্রতিটিতে 45 জন বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও রয়েছে 26টি ছোট সম্মেলন কক্ষ রয়েছে, যেখানে প্রতিটি কক্ষে রয়েছে 25 জন বসার ক্ষমতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাতীয় সড়কের দুরবস্থার বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রেক্ষিতে রাজ্যে NHIDCL এর টিম পাঠাবে কেন্দ্র। এক্ষেত্রে আগামী 10 আগস্ট রাজ্যে আসছেন NHIDCL এর ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর কৃষ্ণা কুমার। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে অবশেষে আলোচনায় এলো কোমলপুর থেকে খোয়াই পর্যন্ত জাতীয় সড়কের প্রায় 12 কিলোমিটার অংশের বেহাল পরিস্থিতি। রাজ্যের এই গুরুত্বপূর্ণ বিকল্প সড়কের দুরবস্থার বিষয়ে গত 10 মে এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরিকে অবহিত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী গত 22 জুলাই একটি লিখিত জবাবে জানান, সড়কটির বর্তমান অবস্থা মূল্যায়নের জন্য সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট এর একটি প্রতিনিধি দল 23 থেকে 27 জুন পর্যন্ত পরিদর্শন করেছে সংশ্লিষ্ট এলাকাটি। এক্ষেত্রে পর্যবেক্ষণের ভিত্তিতে একটি বিস্তারিত প্রতিবেদন মন্ত্রকে জমা দেওয়ার কথা জানানো হয়েছে আগামী 15 আগস্টের মধ্যে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশে NHIDCL এর ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর কৃষ্ণা কুমার রাজ্যে আসছেন আগামী 10 আগস্ট।
রাজ্য সফরকালে বিভিন্ন জাতীয় সড়ক ও মহাসড়কের নির্মাণ ও সংস্কার কাজ পর্যালোচনা করবেন NHIDCL এর ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর কৃষ্ণা কুমার। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতকালই আমার কাছে আমাদের MORTH ইউনিয়ন মিনিস্টার গডকারিজির একটা চিঠি এসেছে। আমি এর আগেও ওনার সাথে কথা বলেছি, নিজেও আমি চিঠি দিয়েছি, টেলিফোনেও কথা হয়েছে এবং সেই অনুযায়ী কালকেই আমি একটা চিঠি রিসিভ করেছি। সেখানে বলেছে যে টিম আপনার এখানে আমি পাঠিয়েছিলাম এবং আরও আমি পাঠাবো এবং তাদেরকে বলেছি 15 অগাস্টের আগে পুরো রিপোর্ট দেওয়ার জন্য। এর আগেও আমরা ওই টিমের সাথে আমরা বসেছিলাম, সেক্রেটারিয়েটে বসেছিলাম পুরো টিম, ওদের টেকনিক্যাল স্টাফও এসেছিল এবং ওনারা আমাদেরকে বলেছেন যে IIT এর সাথে কথা বলেছেন কেন এরকমটা হলো এবং সব জায়গায় হয়নি, পার্টিকুলার কিছু স্ট্রেচ আছে সেগুলো হয়নি। তো আমরা ওনাদেরকে বলেছি এরকম হলে তো আমাদের পক্ষে সমস্যা। তো আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার অলরেডি বলেছেন যে খুব অতি সত্বর। এর মধ্যে আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বলেন যে আরেকজন সেক্রেটারি আসছে, ওনাদের যে MORTH এবং অন্যান্য যারা টেকনিক্যাল স্টাফ আসবে ওদের কালকে আমার সময় নিয়েছে, এগুলো আমরা দেখছি এবং ওনারা বলেছেন বৃষ্টির মধ্যে কিন্তু কাজটা যদি আবার নতুনভাবে শুরু হয় তাহলে হয়তো আবার একই অবস্থায় দাঁড়াবে। তো বৃষ্টিটা শেষ হওয়া মাত্রই ওনারা কাজটা শুরু করবেন। জাতীয় সড়কের জরুরি সংস্কারের বিষয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এমনকি ব্যক্তিগতভাবে ফোনে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের পূর্ত দপ্তরের সচিবকে এই বিষয়ে নজর দিতে এবং কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে সমন্বয় রক্ষার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্রামগঞ্জে গাড়িতে উপজাতি তরুণীর শ্লীলতাহানির অভিযোগ এবং প্রেক্ষিতে সংশ্লিষ্ট গাড়িতে ভাঙচুরের ঘটনার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়, তবে এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিয়েছে পুলিশ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ধরনের ঘটনাকে রং না দেবার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্পূর্ণ ঘটনার তদন্ত করে পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেখুন, আমি একটা কথা বলছি, আমরা তো সবাই সমাজের একটা অঙ্গ এবং অংশ এবং থানা আছে, পুলিশ আছে, আইন আছে এবং এগুলো আছে কারণ এই ধরনের ঘটনা যে কোনো সময় হতেই পারে। তো হওয়ার সাথে সাথে এখন দেখতে হবে যে অ্যাকশন আছে এবং এটাকে অযথা অন্য রঙে এটাকে অনেকে চেষ্টা করে অন্য রঙে এটাকে রূপ দেওয়ার। আমি বলবো যে এর থেকে যেন বিরত থাকে। পুলিশের কাজ করেছে, ঘটনা হওয়ার সাথে সাথে কিন্তু সেখানে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন অলরেডি যে এখানে 144 জারি এখন মার্কেটে চেঞ্জ হয়েছে এখন, তো সেইভাবে সেখানে জারি করেছে এবং পুলিশ কিন্তু চেষ্টা করেছে যে ওখানে যাতে যেটা হয়েছে এরকম হওয়া তো উচিত না, যে বিষয়ে হয়েছে সেটাও যেমন উচিত না, আবার যারা বাসে ছিল তাদেরকেও যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাও উচিত। তো সেইগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে এবং আইনের পদ্ধতি। স্যার, কালকে 5 ঘন্টা যুদ্ধ করে একদম শ্রমিককে বাঁচাতে পারলো না। নৃশংস ডাকাতির ঘটনা সংঘটিত হলো সোনামুড়া মহকুমায়। গৃহকর্তাকে খুন করে ডাকাতি সংঘটিত করলো 12 জনের গ্যাং। নৃশংস ডাকাতির ঘটনায় রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে বৃদ্ধ মালিককে হাত পা বেঁধে খুন করে এবং ওনার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায় 10 থেকে 12 জনের ডাকাতির দল। বয়স 80 এই মৃত ব্যক্তির নাম শান্তি রঞ্জন দাস বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় গুরুতর আহত স্ত্রী নমিতা দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার গভীর রাতে নৃশংসতম এই ঘটনাটি সংঘটিত হয়েছে সোনামুড়া থানার মেলাঘর কলমক্ষেত এলাকার গ্রামতলী গ্রাম পঞ্চায়েতে। বুধবার সকালে ঘটনার খবর পেয়ে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ। সকালে ঘুম থেকে উঠে এই মর্মান্তিক দৃশ্য দেখে হতবাক এলাকাবাসীও। ওঠার পরেই আমি শুনতেছি মানুষ রাস্তা দিয়া কোয়াবাই করতেছে যে এখানে শান্তি দাসের বাইর রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে, এমনকি মার্ডার হয়েছে।
আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি, রাস্তার ধারে গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। বৃদ্ধ দম্পতি একাই থাকতেন বাড়িতে। তাদের 3 ছেলের মধ্যে একজন টিএসআর-এ কর্মরত আর বাকি 2 ছেলে ব্যবসার কাজে থাকেন আগরতলাতে। ডাকাত দল ঘরে প্রবেশ করে বৃদ্ধা মহিলার কানের এবং গলা থেকে তার স্বর্ণালংকার ছিনতাই করার চেষ্টা করলে তাতে বাধা দেন শান্তিরঞ্জন দাস। প্রেক্ষিতে হাত পা বেঁধে তাকে খুন করে ডাকাত দল। শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নমিতা দাসকে। আমার রাত টান দিয়ে আইন না কয় তো দাদা বাবুর গরম আইরা লাইছে কইলে হালাই আর আইসি না সকল মানুষ লই আইসি কেউ কয় ঘর আনছি না গো মা এ দূর গো আইয়া তো দেখলাম বইলে রে কোন সকলে লইয়া গেছে আমার লিখে না তারা ফাঁসি হইলে আমরা খুশি হমু। তোমার কাছে এই আমার জোড়াতে আবেদন, আমার বোনের জামাই যে খুন করছে তারার ফাঁসি 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 চাই আর কি। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আশঙ্কাজনক অবস্থা নমিতা দাসকে ভর্তি করা হয়েছে আগরতলা জিবি হাসপাতালে। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে, যেখানে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে মানুষের নিরাপত্তা। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পৃথিবীর ইতিহাসে প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা হয়ে রয়েছে চিরস্মরণীয়। এছাড়াও বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধ, বিপ্লব আন্দোলনের কথা তো সকলেই জানে, কিন্তু 1945 সালের হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল তা হয়তো আজও সর্বকালের ইতিহাসে সব থেকে কলঙ্কিত একটি অধ্যায়। 6 আগস্ট গোটা দেশের সঙ্গে রাজ্য পালিত হয় হিরোশিমা দিবস। হিরোশিমার ওপর পরমাণু হামলার পর যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল তা আজও ভুলে যায়নি গোটা বিশ্ব। এই দিনটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা আর কখনো না ঘটে। শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত পৃথিবী গড়ার ক্ষেত্রে একযোগে কাজ করার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানায় এই দিনটি। প্রতি বছর 6 আগস্ট পালিত হয় হিরোশিমা দিবস হিসেবে। যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হল হিরোশিমা দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত এক ভয়াবহ ঘটনার বার্ষিকী হল এই দিনটি। এই দিনেই জাপানের হিরোশিমা শহরে প্রথমবারের মতো একটি পারমাণবিক বোমা ফেলেছিল আমেরিকা। এই বিস্ফোরণের ফলে বিশাল ধ্বংসযজ্ঞ ঘটে, যেখানে মৃত্যু হয় হাজার হাজার মানুষের। অনেকেই দীর্ঘদিন ধরে কষ্ট পেতে থাকেন আঘাত ও তেজস্ক্রিয়তার ফলে। এই ঘটনার 3 দিন পর নাগাসাকিতে পুনরায় হয় পরমাণু বোমা হামলা। 6 আগস্ট 1945 এটা সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক দিক। আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পথে 1945 সালের মে মাসে বিশ্বত্রাস ফ্যাসিস্ট হিটলারের বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জাপান আত্মসমর্পণের পথে এই সময়ে আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোম ফেলল হিরোশিমাতে 6 আগস্ট এবং 9 আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোম ফেলেছে। এবং এই অ্যাটম বোমের ফলে হাজার হাজার মানুষ তৎক্ষণাৎ মারা গেলেও তার যে রেডিয়েশনের ফলে
সেই জেনারেশন আফটার জেনারেশন লক্ষ লক্ষ মানুষ ভুগছে এই যে পরিচিত আক্রমণের বিরুদ্ধে। তখন থেকে সারা দেশের শুভবুদ্ধি, সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই হিরোশিমা দিবস হিসাবে যুদ্ধবিরতি শান্তি চাই। এই দাবিতে সারা বিশ্বব্যাপী এই 6 আগস্ট পালন করে আসছে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট। মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্ব আজও বিশ্বব্যাপী যুদ্ধ উন্মাদনা চালিয়ে হত্যা করছে লক্ষ লক্ষ শিশু, মহিলা সহ নিরীহ মানুষকে। গাজা ভূখণ্ডে মার্কিন সাম্রাজ্যবাদের মদতে হাজার হাজার মানুষকে হত্যা করছে ইসরায়েল। সাম্রাজ্যবাদীদের সৃষ্ট গাজা ভূখণ্ডের অধিবাসীদের এই মর্মান্তিক দুর্দশার প্রতিবাদে এবং সাম্রাজ্যবাদীদের মানব সভ্যতা বিরোধী ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ধিক্কার জানাতে যুদ্ধবিরোধী শান্তিপ্রিয় সকল জনসাধারণকে এগিয়ে আসার জন্য এদিন আহ্বান জানিয়েছে এসইউসিআই। আমেরিকা অত্যন্ত আরও বেশি আগ্রাসী হয়েছে। আজকে সাম্রাজ্যবাদী দেশগুলি সারা বিশ্বের বাজার বন্টনের জন্য ছোট ছোট রাষ্ট্রগুলির উপরে দখলদারি করছে, আক্রমণ চালিয়ে যাচ্ছে, যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করছে। আপনারা দেখেছেন মিডল ইস্টে কীরকম একের পর এক, সিরিয়া থেকে আরম্ভ করে সেই ইরানের উপর আক্রমণ, আর গত 2 বছর ধরে প্যালেস্টাইনের যেই ইসরায়েলি আক্রমণ, সেখানে শিশু নারী সহ হাজার হাজার মানুষ হত্যা করছে। এমনকি খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়েছে তাকে গুলি করে মারছে, হাসপাতাল পর্যন্ত রেহাই পাচ্ছে না, মানে ত্রাণ শিবিরে পর্যন্ত রেহাই পাচ্ছে না, এইভাবে মারছে। সারা বিশ্বের মানুষ তাকিয়ে দেখছে। রাষ্ট্রসংঘের কোনো রেজলিউশন আমেরিকা মানছে না। এমনকি সাম্রাজ্যবাদী দেশগুলি সেই চীন, সেই রাশিয়া থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করার বিরুদ্ধে ভোট দিচ্ছে না রাষ্ট্রসংঘে। ফলে আমরা দাবি করছি, আমাদের ভারতবর্ষের একটা সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহ্য আছে, জনগণ সাম্রাজ্যবাদ বিরোধী। আমাদের দেশের সরকারের নিকট আমরা দাবি রাখছি যে এই মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যে গণহত্যা চলছে, ইসরায়েল আমেরিকার মদতপুষ্ট হয়ে সে গণহত্যা বন্ধ করার বিরুদ্ধে ভারত যেন রাষ্ট্রসংঘে ভোট প্রদান করে এবং সক্রিয় হয়। যদিও জাপান পারমাণবিক বোমার শিকার হয়েছিল, তবে প্রযুক্তি ও পরিশ্রমের মাধ্যমে বিশ্বের অন্যতম উন্নত দেশ হয়ে উঠেছে জাপান। তবে বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা বেড়েই চলেছে প্রতিনিয়ত। 2020 সালে বিশ্বে 3720টি পারমাণবিক বোমা ছিল। 2021 সালে এই সংখ্যা বেড়ে হয় 3825টি, যা যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা SIPRI। বর্তমানে 9টি পারমাণবিক শক্তিধর দেশ এই দৌড়ে রয়েছে, যারা হলো আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া। SIPRI এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বর্তমানে এই দেশগুলোর মোট পারমাণবিক অস্ত্র সংখ্যা 13,080টি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা শহরের বিভিন্ন অংশে তীব্র যানজটের কারণে প্রায়শই গুরুত্বপূর্ণ সময়ে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। এক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে অফিস এবং স্কুল ছাত্রছাত্রীদের। তীব্র যানজটে প্রায় প্রতিদিনই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে শহর আগরতলায়। গুরুত্বপূর্ণ সময়গুলিতে দীর্ঘক্ষণ সড়কে যানবাহনে আটকে পড়ায় দুর্ভোগে নাকাল হচ্ছেন কর্মব্যস্ত শহরবাসী। স্কুলে যথাসময়ে পৌঁছতে দেরি হচ্ছে শিক্ষার্থীদের। অফিসগামী ও দূর দূরান্ত থেকে আসা মানুষদের নষ্ট হচ্ছে মূল্যবান সময়। এর পাশাপাশি সড়কে আটকে থাকা মুমূর্ষু রোগীদের বাড়ছে মৃত্যু ঝুঁকিও। হ্যাঁ, কি হয়েছে জায়গা? কোন জায়গায় এটা? আর এটা কোন জায়গায়? এখানে কি প্রতিদিন জ্যাম হয়? ট্রাফিক কোন নাই? ট্রাফিক নাই। মনে হয় এটা তো হ্যাঁ, বাজার একটা আছে এখানে। বিশেষ করে বেশি সমস্যায় পড়ছেন অফিসগামী এবং স্কুলগামী কর্মচারী এবং ছাত্রছাত্রীরা। ক্রমবর্ধমান যানজট আগরতলার ক্রমবর্ধমান অবকাঠামোর সাথে সরাসরি সমানুপাতিক। ব্যাপক যানজটের কারণে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে গড়ে 45 মিনিট।
বিশেষ করে বটতলা জংশন, মোটর স্ট্যান্ড, চন্দ্রপুর এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে যানজটে সময় নষ্ট হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এরকমই দেরি হয়, কি লিখে দেরি হয়? একটা দিন মিস জানা 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। আপনার কি কি অসুবিধা পড়তে হয়? হ্যাঁ, অসুবিধা কি কি পড়তে হয়? আমরা যাতায়াত অসুবিধা মানুষ দেখতে পারে না, গাড়ি ঘোড়া দামিয়ে রাখা, স্কুল ছাত্র আর হসপিটালের যাওয়ার রাস্তা তো এদিকে অনেক আছে। রাস্তা 8 টাকা গাড়ি, রোগী সময় গাড়ি 8 টাকা, এটা আমরা গ্রামের লেগে রাস্তায় গেছে সাইডে বন্ধুপুরের রাস্তায় গেছে রাজনগর রাস্তায় এটার লাগে আরও আমরা অসুবিধা। গাড়ি অনেকক্ষণ গাড়ি চালানো লাগে, আধা ঘন্টা অলরেডি হয়েছে। তোমার স্কুলে গিয়ে বাচ্চা নাকি গরমে কি অবস্থা হইতেছে। এই ট্রাফিকের ব্যবস্থা করতে ট্রাফিক তো নাই, ট্রাফিক ছাড়া ওই জায়গা যানবাহনের ক্রমবর্ধমান চাপ আরো খারাপ করে তুলেছে পরিস্থিতিকে এবং একই সাথে যাত্রীদের জন্য তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানো হয়ে উঠেছে আরো বিপজ্জনক। যে কোনো সময় দেখা দেয় চরম বিশৃঙ্খলা, যেখানে একই রাস্তা দিয়ে চলাচল করে কমপক্ষে হাজার হাজার যানবাহন। একদিকে নির্মাণ এবং সংস্কার কাজ, অপরদিকে ট্রাফিক আইন এবং ভাঙার প্রবণতার পাশাপাশি একাংশ ট্রাফিক কর্মীদের উদাসীন মানসিকতা পরিস্থিতিকে করে তুলছে আরো জটিল। সব মিলিয়ে ট্রাফিক জ্যামে আটকে পড়া একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্মার্ট সিটি আগরতলাবাসীর, যা ব্যাপকভাবে প্রভাবিত করছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চলে যাচ্ছে খেলার খবরে। অনূর্ধ্ব 19 জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের জন্য তৈরি রাজ্য দল। 7 আগস্ট পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হবেন রাজ্যের খেলোয়াড়েরা। 12 আগস্ট প্রতিযোগিতার প্রথম ম্যাচ খেলতে নামবে রাজ্যের খেলোয়াড়রা। 12 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত প্রতিযোগিতা চলবে পাঞ্জাবের জলন্ধরে। 18 জন খেলোয়াড় এবং 2 জন প্রতিনিধি নিয়ে মোট 20 জন রওনা হবেন পাঞ্জাবের উদ্দেশ্যে। বুধবার প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় জার্সি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের সচিব দেবাশিস ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানটিকে ঘিরে উপস্থিত খেলোয়াড়দের মধ্যে পরিলক্ষিত হয় উৎসাহ ও উদ্দীপনা। আমাদের আগামীকালকে একটা টিম যাচ্ছে জলন্ধরে, হকির টিম। এটা হচ্ছে আন্ডার জুনিয়র হকি ইন্ডিয়া জুনিয়র 15 হকি ইন্ডিয়া জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপ, যেটা 12 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত চলবে জলন্ধরে। আমরা আশাবাদী যে এই টিমটা, আশা করি সাব জুনিয়রের যে রেজাল্ট দিয়েছে, ওইটা হবে না। আমরা এখানে তাদের জন্য একটু রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্পের আয়োজন করেছি এস্টোরাফে। তারপরও আমরা এস্টোরাফে তো জল ছাড়া তো খেলা হয় না, আমরাও কিছু জলের কৃত্রিমভাবে আমরা জলের ব্যবস্থা করেছি, প্লাস বৃষ্টিটাও আমাদেরকে একটু অনুকূল। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।